আচ্ছা, শোনা যাচ্ছে? শুন- হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো, পার্লামেন্ট শুরু করব আমরা। এটা বেশ বড় চ্যাপ্টার, প্রচন্ড বড় চ্যাপ্টার। টোটাল কতগুলো পেজ আছে দেখো। আর তোমাদের মনে হতে পারে স্যার, পঞ্চায়েত তো বেশ বড় ছিল না। পঞ্চায়েতের থেকে এটা সেম কাইন্ড অফ পেজেস হলেও ম্যাটার অনেক বেশি। ঠিক আছে। আচ্ছা, তো আর্টিকেল 79-এ তোমরা জানতে, ইম্পর্টেন্ট আর্টিকেলে বহুদিন আগে তোমরা পড়েছো যে আর্টিকেল 79-এ পার্লামেন্ট ব্যাপারটা ছিল। খুব ভালো করে প্রথম থেকে বুঝবে। আর্টিকেল 79-এ পার্লামেন্ট ব্যাপারটা ছিল, যেখানে বলা হয়েছিল আমাদের পার্লামেন্টের তিনটে অংশ নিয়ে পার্লামেন্ট তৈরি, তিনটি জিনিস নিয়ে পার্লামেন্ট তৈরি। কোন তিনটি জিনিস কেউ একজন বলো দেখি। লোকসভা, রাজ্যসভা এন্ড প্রেসিডেন্ট। লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট। ঠিক আছে। আর্টিকেল 79-এ পার্লামেন্ট ব্যাপারটা বলা আছে। পার্লামেন্ট হচ্ছে আমাদের ভারতবর্ষের লেজিসলেটিভ অর্গ্যান। অর্গ্যানগুলো তোমাদের পড়িয়েছিলাম প্রত্যেককে, প্রায় প্রথম দিন প্রত্যেক ব্যাচে আমি এই অর্গ্যানগুলো সম্পর্কে বলেছিলাম যে তিনটে মূল অর্গান আছে: এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়াল। ঠিক আছে। তার মধ্যে এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ এরা ইন্টারডিপেন্ডেন্ট, আর জুডিশিয়াল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। বোঝা গেল? এই অর্গ্যানগুলোর মধ্যে পার্লামেন্ট হচ্ছে লেজিসলেটিভ অর্গ্যান, অর্থাৎ পার্লামেন্ট আইন প্রণয়ন করার ক্ষমতা থাকে পার্লামেন্টের কাছে। আচ্ছা, প্রথম লাইনটাতে কি বলছে দেখো: এমিনেন্ট অ্যান্ড সেন্ট্রাল পজিশন ইন দ্য ইন্ডিয়ান ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম। ভারতবর্ষের যে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, আমাদের ভারতবর্ষের রাজনৈতিক ব্যবস্থাটি কেমন? গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা। এই গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার একেবারে কেন্দ্রীয় পজিশন এবং এমিনেন্ট সর্বোচ্চ যে ল মেকিং বডি, সেটা হচ্ছে পার্লামেন্ট। বোঝাতে পারলাম? তাহলে পার্লামেন্ট হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস ভারতবর্ষের জন্য। সুপ্রিয়া, সুতপা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট কি বলছে: পার্লামেন্টারি গভর্নমেন্ট অলসো নোন অ্যাজ ওয়েস্ট মিনিস্টার। পার্লামেন্টারি গভর্নমেন্টকে ওয়েস্ট মিনিস্টারও বলা হয়। ওয়েস্ট মিনিস্টার মানে পশ্চিমী যে দেশগুলো আছে তাদের যে মিনিস্ট্রি সিস্টেম, সেই রকম ব্যাপারটা পার্লামেন্টারি গভর্নমেন্টের সাথে তুলনা করা হয়। কারণ আমাদের দেখবে যেই মিনিস্ট্রি ব্যাপারটা বা এই সরকারের ব্যবস্থা, গণতান্ত্রিক পদ্ধতি, এই সমস্ত কিন্তু একেবারে পার্লামেন্টারি সিস্টেম, এগুলো কিন্তু সব পশ্চিমের দেশগুলো থেকেই এসছে। ফ্রান্স, ব্রিটেন, ঠিক আছে, এই সমস্ত দেশ থেকে এসছে। তাই পার্লামেন্টারি গভর্নমেন্টকে আমরা ওয়েস্ট মিনিস্টারও বলে থাকি। পার্লামেন্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে পার্লামেন্ট, সেটা হচ্ছে কনসিস্ট অফ থ্রি পার্ট, তিনটে পার্টে বিভক্ত। এক নম্বর প্রেসিডেন্ট, দু নম্বর লোকসভা বা হাউস অফ পিপল, আর তিন নম্বর হচ্ছে রাজ্যসভা বা কাউন্সিল অফ স্টেট। প্রেসিডেন্ট, লোকসভা এবং রাজ্যসভা, এই তিনটে ভাগে পার্লামেন্ট বিভক্ত। ঠিক আছে। প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা। আচ্ছা, তারপর কি বলছে: প্রেসিডেন্ট ইজ আ ইন্ট্রিগাল পার্ট অফ আওয়ার পার্লামেন্ট। প্রেসিডেন্ট হচ্ছে আমাদের ভারতবর্ষের পার্লামেন্টের একটা অবিচ্ছেদ্য অংশ। ইন্ট্রিগাল পার্ট মানে হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। বাট প্রেসিডেন্ট ইজ নট এ মেম্বার অফ পার্লামেন্ট। কিন্তু প্রেসিডেন্ট পার্লামেন্টের মেম্বার নয়। ঠিক আছে। প্রেসিডেন্ট পার্লামেন্টের মেম্বার নয়, কিন্তু প্রেসিডেন্ট ভারতবর্ষের পার্লামেন্টের একজন অবিচ্ছেদ্য অংশ। পার্লামেন্টের মেম্বার কাদের বলি? এই দুটো হাউস, লোকসভা এবং রাজ্যসভায় যারা প্রতিনিধি হিসেবে থাকে, তাদেরকে আমরা পার্লামেন্টের মেম্বার বা এমপি বলি। কিন্তু প্রেসিডেন্ট হচ্ছে পার্লামেন্টের পার্ট, নট মেম্বার। ঠিক আছে। প্রেসিডেন্ট এই দুটো হাউসের সদস্য নয় নিশ্চয়ই, তাই প্রেসিডেন্টকে এমপি বলতে পারবো না।
প্রেসিডেন্টকে আমরা এমপি বলি? এমপি বলি না, এমপি কথাটা হচ্ছে অর্থ হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্ট একটা পার্ট, এটা মাথায় রেখো, পরীক্ষাতে এখান থেকে আসে। আচ্ছা, আরো একটা কথা বলি যেটা তোমাদের মাথায় রাখতে হবে এই পার্লামেন্ট পড়তে গিয়ে। তোমরা লোগো বা এটা দেখে বুঝতে পেরেছো এটা পুরনো আমার সেই পিডিএফ, ইচ্ছে পূরণের পিডিএফ। এটাকে যখন তৈরি করা হয়েছিল, ওই তৎকালীন অর্ণব স্যার যখন এটাকে সফট কপি বানায়, যে ব্যক্তিকে দিয়ে বানিয়েছিল সে প্রচুর ভুল করেছে, মানে প্রচুর স্পেলিং মিস্টেক আছে। তাই বাড়িতে যখন এটা লিখবে, আমি যে পিডিএফটা প্রত্যেকটা ক্লাসের পরে কারেকশন করে করে পাঠাবো, সেটা দেখে লিখবে। বোঝা গেল? নতুবা কিন্তু এখনো হয়তো সেই ভুলগুলো শুরু হয়নি, মানে মারাত্মক বুঝতে পারছি। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট বিকাম পাওয়ারলেস উইদাউট প্রেসিডেন্ট। কি বলছে? প্রেসিডেন্টকে ছাড়া পার্লামেন্টের উভয় হাউস বা উভয় কক্ষই হচ্ছে পাওয়ারলেস। ঠিক আছে, ক্ষমতা তার থাকে না। প্রেসিডেন্ট যদি থাকে তবেই তার ক্ষমতা, পার্লামেন্ট ক্ষমতা পায়। প্রেসিডেন্ট ছাড়া পার্লামেন্টের দুটো কক্ষ একেবারে পাওয়ারলেস হয়ে পড়ে। কেন? পার্লামেন্টের মূল কাজ কি? পার্লামেন্টের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। তাহলে প্রেসিডেন্ট, তোমরা জানো প্রেসিডেন্ট কোনো বিলে সিগনেচার না করলে সেই বিলটা আইনে পরিণত হয় না। তাহলে পার্লামেন্টের মূল কাজ আইন প্রণয়ন করা, এবং প্রেসিডেন্ট সিগনেচার না করলে আইন প্রণয়ন হবে না, সেটা আইনে পরিণত হবে না। তাহলে প্রেসিডেন্ট যদি না থাকে, তাহলে দুটো হাউস যতই চিৎকার চেঁচামেচি করুক, যতই বিল পাস করা, হাউস গুলো তো পাওয়ারলেসই থাকবে, প্রেসিডেন্ট নেই মানে। আচ্ছা, নেক্সট, হি means president, he summons both the houses and he dissolve, এটা ডিজলভ হবে, দেখো বলতে বলতেই আরো একটা ভুল, SOLV, ডিজলভ লোকসভা। কি করেন তিনি? প্রত্যেকটা হাউসকে তিনি ডেকে পাঠান। কেন ডেকে পাঠান? হাউসের মেম্বারদেরকে ডেকে পাঠান যে ভাই আমাদের সেশন শুরু হবে, চলে এসো এই দিল্লিতে, পার্লামেন্টে। আবার তিনি কি করতে পারেন? লোকসভা ভেঙে দিতে পারেন। তোমরা আগেও পড়েছো যে লোকসভায় যদি সরকার তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে, তাহলে কিন্তু লোকসভা ভেঙে দিতে পারেন প্রেসিডেন্ট। আর কি বলছি, ক্যান ইস্যু অর্ডিন্যান্স, তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন। অর্ডিন্যান্স মানে বাংলাতে বলি অধ্যাদেশ, অর্থাৎ কিছু কিছু আইন তিনি ক্ষেত্র বিশেষে, মানে যখন পার্লামেন্টের সেশন চলে না তখন তিনি নিজে থেকেই জারি করে দিতে পারেন। ঠিক আছে। হোয়েন হাউসেস আর নট ইন সেশন, যখন পার্লামেন্ট সেশনে থাকে না। সেশন নিয়ে ডিটেলস আমরা পার্লামেন্টের মধ্যেই পড়বো। যখন পার্লামেন্ট সেশনে থাকে না, সেই সময় তিনি কি করতে পারেন? সেই সময় তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন। তোমরা জানো যে অর্ডিন্যান্স এটা হচ্ছে একটা লেজিসলেটিভ, এটা ভুল আছে, এই যে পুরো উল্টে দিয়েছে। তাহলে কি হবে? অর্ডিন্যান্স হচ্ছে একটা লেজিসলেটিভ অর্ডার। প্রেসিডেন্ট যেখানে পড়িয়েছিলাম সেখানে লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে অর্ডিন্যান্সটা রেখেছিলাম, আর এক্সিকিউটিভ অর্ডার এটা নয়। কিন্তু এখানে দেখো উল্টো লেখা, অর্ডিন্যান্স এক্সিকিউটিভ অর্ডার অফ প্রেসিডেন্ট, নট লেজিসলেটিভ অর্ডার। তাহলে এটা একেবারেই ভুল আছে, আমি একটু এডিট করি, সময় লাগবে। তাহলে কি লিখলাম? অর্ডিন্যান্স লেজিসলেটিভ পাওয়ার অফ ইন্ডিয়ান প্রেসিডেন্ট। ঠিক আছে, অর্ডিন্যান্স হলো ইন্ডিয়ান প্রেসিডেন্টের একটা লেজিসলেটিভ পাওয়ার, মাথায় রেখো এটা। আচ্ছা, তারপর দেখো, তারপর বলা হচ্ছে অ্যাকচুয়ালি আওয়ার পার্লামেন্ট, আসলে সাধারণত আমাদের যে পার্লামেন্ট, আওয়ার পার্লামেন্টারি সিস্টেম ফলোজ ব্রিটেন পার্লামেন্ট, নট ইউএসএ পার্লামেন্ট। আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম বা গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা
ব্রিটেন পার্লামেন্টকে ফলো করে, ইউএস এর পার্লামেন্টকে ফলো করে না। ঠিক আছে, ব্রিটেন পার্লামেন্টের এবং ইউএস এর পার্লামেন্টের মধ্যে কিছু পার্থক্য আছে। কি পার্থক্য আছে? যেমন ব্রিটেন পার্লামেন্ট আমাদের ভারতবর্ষের মতো তিনটে পার্ট নিয়ে গঠিত। আমাদের ভারতবর্ষে যেটাকে আমরা প্রেসিডেন্ট বলি, ওদের ওখানে প্রেসিডেন্ট নেই। তোমরা আগে থেকেই জানো ব্রিটেনে প্রজাতন্ত্র নেই, রাজতন্ত্র আছে, তাই ওদের ওখানে আছে ক্রাউন। ক্রাউন মানে রাজমুকুট। তারপরে হাউস অফ লর্ডস, যেটা ওদের ইউএইচ মানে আপার হাউস, এটা হচ্ছে আপার হাউস। ঠিক আছে, তারপরে আছে হাউস অফ লর্ডস, এবং তারপর এটা লোয়ার হাউস, এটাকে আমরা বলছি হাউস অফ কমন্স। আমাদের যেমন এখানে দেখো ছিল আপার হাউস, মানে আমাদের আপার হাউস যদিও রাজ্যসভা আর লোকসভা, এখানে দেখো সেটাই, ওদের রাজ্যসভা মানে হাউস অফ লর্ডস, আর লোকসভা মানে লোয়ার হাউস হচ্ছে হাউস অফ কমন্স। আচ্ছা, এখানে তাহলে আমি একটু লিখে দিই কোনটা আপার হাউস কোনটা লোয়ার হাউস। আমাদের এটা হচ্ছে লোকসভাটা হচ্ছে লোয়ার হাউস, আর রাজ্যসভা হচ্ছে আমাদের আপার হাউস। ঠিক আছে, তাহলে এই তিনটে নিয়েই গঠিত, এবং আইন প্রণয়নের ধরনটা একেবারেই আমাদের ভারতবর্ষের আইন প্রণয়নের ধরনের মতোই। ঠিক আছে, দুটো হাউস থেকে বিল পাস হবে, তারপর সেই বিল ক্রাউন সিগনেচার করলে তবেই অ্যাক্টে পরিণত হয়। কিন্তু ইউএস এর ক্ষেত্রে ব্যাপারটা অন্য। কি বলছে? বাট ইউএস এস প্রেসিডেন্ট ইজ নট এ ইন্ট্রিগাল পার্ট অফ লেজিসলেচার। যেমন আমাদের প্রেসিডেন্ট লেজিসলেচার বা আইনসভার একটা অবিচ্ছেদ্য অঙ্গ, বা ইউকে, ইউনাইটেড কিংডম বা ব্রিটেনের যে ক্রাউন বা রাজা রানী, এরাও আইনসভার একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এরা সিগনেচার না করলে আইন পাস হয় না। ইউএসএ তে এমনটা নয়। কি বলছে? ইউএসএস প্রেসিডেন্ট ইজ নট এ ইন্ট্রিগাল পার্ট অফ লেজিসলেচার। ইন ইউএসএ পার্লামেন্ট, ইউএস এর পার্লামেন্টকে আমরা কি বলে থাকি? কংগ্রেস। আমাদের দেশের আইনসভাকে বলা হয় পার্লামেন্ট, ইউএস এর আইনসভাকে বলা হয় কংগ্রেস। ইন ইউএসএ পার্লামেন্ট বা কংগ্রেস কনসিস্ট অফ টু হাউস, দুটো হাউস থাকে। কি? প্রথম হাউসটাকে, আপার হাউসকে বলছি সেনেট, রাজ্যসভার মতো যেটা, আর লোয়ার হাউসকে বলছি রিপ্রেজেন্টেটিভ, বা যেটা আমাদের লোকসভার মতো। বোঝা গেল? দেখো এখানে কিন্তু প্রেসিডেন্ট পার্লামেন্টের অংশ নয়। ঠিক আছে, ক্লিয়ার? তাই প্রেসিডেন্টকে কিন্তু আমরা বলবো না এখানে যে তিনি পার্লামেন্টের অংশ। সুতরাং আমাদের ভারতবর্ষের যে পার্লামেন্টারি সিস্টেম, সেটা কিন্তু ইউএস এর পার্লামেন্টারি সিস্টেমের সাথে ম্যাচ করে না, ব্রিটেনের পার্লামেন্টারি সিস্টেমকে ফলো করে। বোঝা গেছে সুপ্রিয়া? হ্যাঁ স্যার। জয়। হ্যাঁ, যতটুকু করানো হলো। জয়, মৌসুমী, কোনো সমস্যা এতটুকুর মধ্যে? কিছু বোঝোনি এরকম কিছু? হ্যাঁ স্যার, ঠিক আছে। মৌসুমী, মৌসুমী, বোধহয় মৌসুমী শুনতে পাচ্ছে না। আচ্ছা, এরপরে আমরা দেখব কম্পোজিশন অফ রাজ্যসভা, রাজ্যসভার কম্পোজিশন। আচ্ছা, কি বলছে? ম্যাক্সিমাম মেম্বার্স অফ আওয়ার রাজ্যসভা ইজ 250। আমাদের রাজ্যসভার ম্যাক্সিমাম মেম্বার মানে সর্বোচ্চ আসন কত এখনো পর্যন্ত? 250। আউট অফ হুইচ 238, যাদের মধ্যে 238 জন রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্টেটিভ মানে মেম্বারদেরকে তো রিপ্রেজেন্টেটিভ বলি, ফ্রম দ্য স্টেটস অ্যান্ড ইউটি। 238 জন আসবে রাজ্যগুলো থেকে এবং ইউটি গুলো থেকে, যারা ইনডাইরেক্টলি ইলেক্টেড হবে, ইলেক্টেড ইনডাইরেক্টলি। অ্যান্ড 12 আর নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট। এবং তোমরা জানো 12 জনকে রাজ্যসভাতে প্রেসিডেন্ট নমিনেট করে, তাদেরকে ইলেক্টেড হতে হয় না, তারা নমিনেটেড। তাহলে যারা ইলেক্টেড হয় তারা ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে আসে। ইনডাইরেক্ট ইলেকশনটা কেমন হয়? ইনডাইরেক্ট ইলেকশনটা হয় এইরকম, যে দেখা গেল যে এগুলো হচ্ছে জনগণ। সাপোজ এগুলো জনগণ, এই যে সবুজ সবুজ গোল গোল আঁকছি, এগুলো হচ্ছে জনগণ সবাই। ঠিক আছে, কেন ইনডাইরেক্ট বলছে? এবারে এই জনগণেরা ভোট দিয়ে, ভোটের মাধ্যমে
এরা এদের প্রতিনিধি কাউকে কাউকে নির্বাচন করেছে এবং এটাকেই বলবো ডাইরেক্ট ইলেকশন। এরা ভোটের মাধ্যমে এই ব্যক্তিকে, এই লাল লাল মতো যাদেরকে দেখাচ্ছি গোল গোল, এই ব্যক্তিকে এদেরকে নির্বাচন করেছে। তাহলে ডাইরেক্ট ইলেকশন, জনগণ যেখানে সরাসরি ভোট দিচ্ছে ডাইরেক্ট ইলেকশন, সেটাও ইলেকশন, সেটাও কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি। আবার এরা ভোট দিয়ে দেখা গেল অন্য একজনকে নির্বাচিত করেছে, এরা ভোটাভুটির ফলে এনাকে নির্বাচন করেছেন। তাহলে যে এই যে ইয়োলো ব্যক্তিকে নির্বাচন করা হলো, ইয়োলো ব্যক্তির প্রসেসটাও কিন্তু নির্বাচন প্রসেস বা ইলেকশন সিস্টেম। এটাকে আমরা বলছি ইনডাইরেক্ট ইলেকশন, অর্থাৎ জনগণ একজনকে ইলেক্ট করেছে, সে গিয়ে একে ইলেক্ট করছে, এটা ইনডাইরেক্ট। আর ডাইরেক্ট মানে জনগণ সরাসরি একে ভোট দিয়ে জেতাচ্ছে, তাই এটা ডাইরেক্ট। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো, বর্তমানে রাজ্যসভা হ্যাজ 245 মেম্বার্স। বর্তমানে রাজ্যসভায় 245 জন মেম্বার আছে। ফ্রম স্টেট, যাদের মধ্যে স্টেট গুলো থেকে আছে 229, এবং ইউটি থেকে আছে 4টে। 229 আর 4টে কতগুলো হলো? 233। আর বাই দ্য প্রেসিডেন্ট 12, এবং প্রেসিডেন্ট মনোনীত করেন 12 জনকে। ঠিক আছে, তাহলে হাইয়েস্ট কত? হাইয়েস্ট 250, অর্থাৎ 250 জন আমরা হাইয়েস্ট রাখতে পারি, তার বেশি বাড়াতে পারবো না। কিন্তু বর্তমানে কত আছে? 245। ঠিক আছে, স্কেডিউল 4 ডিলস উইথ ইট। এগুলো স্কেডিউল 4-এ আছে। তোমরা জানো যে রাজ্যসভার ব্যাপারটা স্কেডিউল 4-এ থাকে। ঠিক আছে, তোমরা স্কেডিউল পড়ার সময় পড়েছো যে স্কেডিউল 4-এ লেখা আছে যে রাজ্য এবং ইউটি থেকে রাজ্যসভায় কি অনুপাতে রিপ্রেজেন্টেটিভ থাকবে, সেটা স্কেডিউল 4-এ লেখা থাকে। আচ্ছা, নেক্সট, রিপ্রেজেন্টেশন অফ স্টেট। স্টেটের যে রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, কিভাবে স্টেট গুলো থেকে রিপ্রেজেন্ট করে রাজ্যসভাতে, সেটা আমরা দেখব। আচ্ছা, তার আগে একটু বলো রোহিত, শুভ বা বাকিরা, এই কম্পোজিশন ব্যাপারটা বুঝতে পেরেছো? স্যার একবার বললে একটু ভালো হয়। কোন জায়গাটায় বোঝনি বলো, বলো কোথায় স্যার খাটো ফার্স্টের যে লাইনটা, যে ম্যাক্সিমাম মেম্বার্স অফ রাজ্য। হ্যাঁ, ম্যাক্সিমাম মানে 250, অর্থাৎ রাজ্যসভার মেম্বার কখনোই আমরা 250-এর বেশি বাড়াতে পারবো না। এবার এই 250-এর দুটো ভাগ আছে। 250-এর মধ্যে 12 জন আসবে প্রেসিডেন্ট নমিনেটেড, এবং 238 জন হবে ম্যাক্সিমাম রাজ্য আর স্টেট থেকে, যারা ইনডাইরেক্ট ইলেক্টেড এর মাধ্যমে আসবে। বোঝা গেল? অর্থাৎ রাজ্য বা স্টেট থেকে আমরা 238-এর টোটাল 238-এর বেশি আমরা নির্বাচন করতে পারবো না রাজ্যসভার জন্য। কিন্তু বর্তমানে 250টা নেই, বর্তমানে আছে 245 খানা। বোঝা গেল? 5খানা কম আসন রাখা হয়। কেন কম রাখা হয়? কারণ সব আসন যদি আমরা ইউজ করে নিই, তাহলে ইন ফিউচার তো আমরা আর বাড়াতে পারবো না, তাই না? সেই জন্য কম রাখা হয়। আচ্ছা, আর একজন কেউ বলছিল বুঝতে পারিনি, মেয়েদের মধ্যে। রোহিত, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে পরেরটাতে গেলাম। আচ্ছা, রিপ্রেজেন্টেশন অফ স্টেট কি বলছে? মেম্বার্স অফ রাজ্যসভা আর ইলেক্টেড বাই দ্য ইলেক্টেড মেম্বার্স অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা ইলেক্টেড মেম্বার, নমিনেটেড নয়, তারা কিন্তু এই মেম্বার অফ রাজ্যসভাদেরকে ইলেক্ট করে বা ভোট দেয়। তাহলে মেম্বার অফ রাজ্যসভাকে কারা ভোট দেবে? স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা সদস্য। ইন দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা রিপ্রেজেন্টেটিভ বাই দ্য মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এই সিস্টেমের নামটা পুরোটা তোমাদের মুখস্থ রাখতে হবে, পরীক্ষাতে এটা বিভিন্ন রকম ভাবে আসে, বা সিস্টেমটা কি সেটা নিয়ে তোমাদেরকে অন্য জায়গায় দেখাবো বা অন্য জায়গায় করাবো যে সিস্টেমটা কি। ঠিক আছে, বোঝা গেল? দ্য সিস্টেম অফ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেমে এবং সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেমে কি হয় সেটা ঠিক করা হয়। মানে কে জিতছে বা গণনার যে প্রসেস, ভোটিং এর যে প্রসেস, সেটার কথা বলা হচ্ছে। এটার ডিটেলস তোমাদের অন্য জায়গায় পড়ানো হবে, কিন্তু এটা মনে রাখবে মা ভালো করে। আচ্ছা, নেক্সট, সিটস আর অ্যালটেড টু দ্য রাজ্যসভা অন দ্য বেসিস অফ পপুলেশন। জনসংখ্যার উপর ভিত্তি করে
রাজ্যসভাগুলোকে আসন দেয়া হয়। যে রাজ্যের জনসংখ্যা যত বেশি সেই রাজ্য তত বেশি আসন পায়। ফর দিস, যার জন্য নাম্বার অফ রিপ্রেজেন্টেটিভস ভ্যারিজ ফ্রম স্টেট টু স্টেট। এটার জন্য রাজ্যসভায় আসন বা রিপ্রেজেন্টেটিভের সংখ্যা স্টেট টু স্টেট ভ্যারি করে, সব স্টেটে সমান নয়। যেমন হাইয়েস্ট আছে ইউপি থেকে 31 খানা, ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু 16টা, কোথায়? রাজ্যসভায়। আর সিকিম থেকে যেমন একটা, বোঝা গেল? তো এইরকম ভ্যারি করে, জনসংখ্যার উপর নির্ভর করে এর আসনগুলো ঠিক হয়, সেই জন্য। বোঝা গেছে এই পয়েন্টটা? নেক্সট, ইউএসএ তে স্যার আবার একটা মজার ব্যাপার আছে। ইউএসএ রাজ্যসভা বা সেনেট, সেখানে একটা মজার ব্যাপার আছে। কি মজার ব্যাপার আছে? ইন ইউএসএ অল সিটস হ্যাভ অল স্টেটস হ্যাভ ইকুয়াল রিপ্রেজেন্টেটিভস ইন দ্য সেনেট। ইউএসএ তে কিন্তু সেনেটে প্রত্যেকটা রাজ্যের ইকুয়াল রিপ্রেজেন্টেটিভ থাকে। মানে যার জনসংখ্যা বেশি সে বেশি থাকবে, যার জনসংখ্যা কম সে কম থাকবে, এমনটা কিন্তু ইউএসএ তে হয় না। ইউএসএ তে মোট 50 খানা স্টেট আছে। এই 50টা স্টেটের জন্য মোট 100 খানা আসন আছে। অর্থাৎ প্রত্যেকটা স্টেট থেকে 2জন করে রিপ্রেজেন্টেটিভ কিন্তু ইউএসএ তে তারা অংশগ্রহণ করে তাদের আপার হাউসের জন্য। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ইউএস এর ব্যাপারটা কিন্তু বেশ ভালো। এবার তোমরা একটু নিজেদের মতো করে বলো, ইউএস এর মতো এরকম ব্যাপার আমাদের এখানে হলে ভালো হতো, নাকি বর্তমানে যেটা আছে সেটা হলেই ঠিক আছে? কি মনে হয়? একটু ব্যক্তিগত মতামত জানাও। শুধু লেখাপড়া করলেই তো হবে না, একটু ভাবতে হবে না ব্যাপারগুলো নিয়ে। সুপ্রিয়ার কি মনে হয়? স্যার, জনসংখ্যা অনুযায়ী তো এটা হওয়া উচিত। হ্যাঁ স্যার, ইউএস এর মতোই হওয়া উচিত আমার মনে হয়। আচ্ছা, রোহিত বলছে স্যার, জনসংখ্যা আমার একটু উল্টো মনে হয় এটা। হ্যাঁ, হ্যাঁ, রোহিত আগে বলো কেন তোমার মনে হয় যে জনসংখ্যা মানে অনুযায়ী? যেখানে জনসংখ্যা কম আমি সেখানে যদি বেশি সিট পেয়ে যাই তাহলে তো সেখান থেকে মানে কম জনসংখ্যা অনুযায়ী তো সেখান থেকে আমি ভোট পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমি তো সেই হিসেবে তো ঠিক হচ্ছে না। মানে যে মেন জনসংখ্যা তাকে তো টার্গেট করা হচ্ছে না, সেখানে অল্প জনসংখ্যার ভোটাভুটির মাধ্যমে আমি জিতে যাচ্ছি আমি। আচ্ছা, গুড। আচ্ছা, শুভর কেন মনে হচ্ছে যে ইউএস এরটাই ভালো? শুভ কি স্যার লজিকটা আমার বললো? মনে হয় এর জন্য একটা মনে হচ্ছে স্যার এর মধ্যে থেকে একটা ডিসক্রিমিনেশন তৈরি হয়। ধরুন ইউপিতে 30 মানে এই 31টা সিট আছে, তার মানে যারা ক্ষমতায় থাকে তারা ইউপির দিকে বা যেখান যেখান দিয়ে বেশি স্টেট বা একটু ক্রিটিক্যাল জায়গা যেগুলো সেই জায়গায় বেশি একটু মানে আর কি ইনভলভমেন্ট দেখায়, যেটা অন্য স্টেট গুলোতে অতটা দেখায় না যেহেতু রিপ্রেজেন্টেটিভ বেশি থাকে না। একদম। মানে ভেবে দেখো, আজকে মণিপুরে যেমন ঘটনা ঘটছে বিগত 1-1.5 বছর ধরে ক্রমাগত, এটা ইউপিতে কখনোই সম্ভব নয়। ইউপি হলে সারা ভারতবর্ষের অ্যাটেনশন ওখানে চলে যেত, কারণ প্রচুর আসন, কি লোকসভা কি রাজ্যসভা। মণিপুর নিয়ে কিছু যায় আসে না সরকারের। ঠিক আছে, এটা একটা আবার নেগেটিভ সাইড। বোঝা গেল? আবার রোহিত যেটা বলছে, এটাই স্যার। হ্যাঁ, রোহিত যেটা বলছে সেটাও ঠিক। আবার দেখা গেল যে আমাদের 250টা, এবং আমরা ভাবলাম যে আমাদের 25টা স্টেট আছে, প্রত্যেকটা স্টেট থেকে 10টা করে। তাহলে ইউপির মতো বড় জায়গায় যদি 10টা দেয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এমপি তাদের কম পড়বে। আবার সিকিমে 10টার কোনো দরকারই নেই। ঠিক আছে, এটা ভারতবর্ষের জন্য সমস্যা। কিন্তু আবার উল্টো দিকটা বুঝতে হবে, যে ক্রমাগত যদি যার জনসংখ্যা বেশি তার আসন বেশি থাকবে, এমনটা যদি আমরা করতে চাই, তাহলে কি হবে? তাহলে কিন্তু যাদের জনসংখ্যা বেশি তারাই আসন বেশি পাবে, তারাই অ্যাটেনশন পাবে। যাদের জনসংখ্যা কম, তারা যতই ডেভেলপ স্টেট, যেমন কেরালা, কেরালা অনেক ডেভেলপ স্টেট, কিন্তু জনসংখ্যা কম, আসন কম, তাই তাদের প্রতি কিন্তু অ্যাটেনশন নেই, কিচ্ছু যায় আসে না। যাই হোক, ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গল, এই হ্যাঁ স্যার, সমস্ত এবারের বাজেটটা যেমন বেশিরভাগটা বিহারের দিকেই মানে বেশি ফোকাস করা হলো, সেটা ওদের আসন সংখ্যাটা ক্রিটিক্যাল বলে আসন তাই। সংখ্যাটা ক্রিটিক্যাল বলেই। ঠিক আছে, এটা কিন্তু ভারতবর্ষের মতো প্রবলেমেটিক। এবার ভাবো, আমার দেশ, তোমার আমার প্রত্যেকেরই দেশ, যে দেশ জনসংখ্যা নিয়ন্ত্রণের বিল আনতে চাইছে, কি করতে চাইছে? দেশ বলছে যে জনসংখ্যাটাকে নিয়ন্ত্রণ করা হোক, একটা মানুষ সে যেন 2-এর বেশি তার সন্তান সন্ততি না থাকে। ঠিক আছে, বোঝা গেল? এটা আমাদের দেশ চাইছে।
আইন হয়তো এখনো বানাতে পারেনি, কিন্তু তোমরা সকলেই একমত যে দেশ এটা চাইছে যে হলে ভালো হয়, তাই তো? হ্যাঁ আবার স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই। নিশ্চয়ই, আবার যে দেশ জনসংখ্যা নিয়ন্ত্রণ চাইছে সেই দেশ আবার জনসংখ্যার উপর নির্ভর করে আসন বন্টন চাইছে, তাহলে এটা কেমন মজার ব্যাপার? তুমি এদিকে বলছো যার জনসংখ্যা বেশি তার আসন আমি বেশি দেব, আবার এদিকে তুমি বলছো জনসংখ্যা নিয়ন্ত্রণ করো। ঠিক আছে, একটু কেমন হিপোক্রেটিক ডিসিশন হয়ে যাচ্ছে না? তাহলে ওয়েস্ট বেঙ্গল যদি কোনোদিন মনে করে যে আমরা 16 কেন, আমরাও 31-এ যাব, ঠিক যেমন অস্ট্রেলিয়াতে 3টির অধিক সন্তান সন্ততি হলে তাদেরকে সরকার পুরস্কৃত করে, কারণ জনঘনত্ব খুব কম। সেই জন্য ওয়েস্ট বেঙ্গল সরকার হয়তো এমন পলিসি নিল যে ভাই 3টি বা 4টি করে সন্তান হলে তাদেরকে সরকারি চাকরি দেওয়া হবে। বোঝা গেল, যাতে করে কিনা আমরা এই 16টা আসন একদিন বাড়িয়ে 31টা করতে পারি। আমি হাইপোথেটিক্যালি বলছি, ঠিক আছে? তাহলে তো কিছু কিছু স্টেট আবার উল্টো দিকে ঝুঁকবে যে আমার জনসংখ্যা বাড়াও। আবার ভাবো, এটা একটা বিশাল বড় প্ল্যান চলছে। কি প্ল্যান চলছে? তোমরা জানো যে পুরনো পার্লামেন্টটাকে বন্ধ করে সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট করা হয়েছে, তাই তো? এই সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টে সেখানে টোটাল আসন সংখ্যা প্রায় 3 গুণ হয়েছে। টোটাল আসন কত হয়েছে? 3 গুণ হয়েছে। যে এখন যেটা মনে করো 250 আছে, সেটা রাজ্যসভায় 750 কাছাকাছি হয়ে যাবে। তাহলে এবং সেটাও হবে কিন্তু জনসংখ্যার উপর ভিত্তি করে। সেটাও কিসের উপর ভিত্তি করে? জনসংখ্যার উপর ভিত্তি করে। তাহলে ভাবো যে 31টা ছিল ইউপির হয়ে যাবে 31 ইন্টু 3 অর্থাৎ 93। ওয়েস্ট বেঙ্গলের কটা হবে? 48। সিকিমের একটা ছিল, কটা হবে? 3টে। কেরালার 4টে, কটা হবে? 12টা। ঠিক আছে, তার মানে ভাবো যে যার যত বেশি আছে সেন্ট্রাল ভিস্টায় যদি আরো ডবল করা হয়, 3 ডবল করা হয়, তাহলে তো আরো এই স্টেট গুলো আরো বেশি সুযোগ পেয়ে যাবে। তারপর এই সিকিম কেরালা এখানকার মানুষ না খেয়ে মরলেও সরকারের কিচ্ছু যায় আসে না। তারা চাইবে যে 6 থেকে 7টা স্টেট যদি আমার ক্ষমতায় থাকে, সারা ভারতবর্ষ আমার ক্ষমতায় থাকবে, বাকি ভারতবর্ষের আমার না দেখারও দরকার নেই, তাই না? 30টা স্টেটের মধ্যে 7টা স্টেটই তো দেখা যাবে যে 80% নিয়ে বসে আছে। সেক্ষেত্রে আবার গুরুত্ব অনেকটা কমে যায়। বোঝা গেল? এটাই তো স্যার প্রবলেমের জায়গা। হ্যাঁ, এটাই প্রবলেমের জায়গা। আবার উল্টোটা রোহিত যেটা বললো সেটাকে আবার একেবারে ডিনাই করা যায় না যে ওটা কোনো প্রবলেমের জায়গা নয়। এটাও খুব সত্যি কথা যে সিকিম ইউপিতে 93টা যদি হয়, সিকিমকে 30টা দিয়েও লাভ কোথায়? লাভ নেই। কিন্তু আবার যদি লাভ নেই বুঝি, তাহলে আবার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে কিন্তু আবার সমস্যা আসবে। যে সেখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটররা বা সরকার পক্ষ তারা কিন্তু এই সমস্ত রাজ্যকে বেশি পাত্তা দেবে না। কে খেলো কে না খেলো, আন্দোলন করলো না আগুন জ্বললো 100 দিন ধরে, কিচ্ছু যায় আসে না। বোঝা গেল? আচ্ছা, যাই হোক, সো মোটামুটি ইউএসএ তে প্রত্যেকটা স্টেট, আর ইউএস এর একটা প্লাস পয়েন্ট কি? ইউএসএ হচ্ছে এই যে 50টা স্টেট বলছি, 50টা স্টেট মানে ছোট ছোট 50টা দেশ, রাষ্ট্র, তারা একত্রে মিলে একটা বড় রাষ্ট্র তৈরি করেছে। বহুবার বলেছি কথা তোমাদেরকে। ঠিক রজনীকান্তের রোবট ফিল্মের সেই রোবটের মতো ছোট ছোট রোবট গুলো মিলে যেমন একটা বড় রোবট তৈরি করেছিল নিজেরা একত্রিত হয়ে, সেই রকম একটা 50খানা ছোট ছোট দেশের একত্রিত ভার্সান, সেটাকে আমরা বলি ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তাই প্রত্যেকটা দেশকে নিশ্চয়ই সমান রিপ্রেজেন্টেটিভ দিতে হবে। তাই এখানে ওটা ছাড়া উপায় নেই। কার জনসংখ্যা বেশি কার জনসংখ্যা কম এই দেখলে সে বা থাকবে কেন? কেউ যদি মনে করে ভাই আমার জনসংখ্যা কম বলে আমি 100-র মধ্যে একটা পাবো আসন, আর ওর জনসংখ্যা বেশি বলে 100-র মধ্যে 30টা পাবে, তাহলে সেই ইউএসএর সাথে থাকবে কেন? ওর দরকার নেই ভাই, আমি একা আলাদা থাকবো তাই ভালো। বুঝে গেল? আচ্ছা, যাই হোক, পরেরটাতে আসছি। রিপ্রেজেন্টেশন অফ ইউটি ইন রাজ্যসভা। ইউটি গুলো থেকে রাজ্যসভাতে কিভাবে রিপ্রেজেন্টেশন হয়? একই রকম ভাবে ইনডাইরেক্ট রিলেশন, এই শুরু হয়ে গেছে ভুল। রিলেশন নিশ্চয়ই হবে না, বুঝতে পারছো তোমরা এটা কি হবে? এটা ইলেকশন হবে। মানে বদলে দিয়েছে স্যার। মানে আবার বদলায় কি করে? ইনডাইরেক্ট রিলেশন আবার কি? রিলেশনে কি করে ইনডাইরেক্ট রিলেশন হয় আমার তো জানা নেই। মানে একেবারে ভুল।
ঠিক আছে, ইনডাইরেক্ট রিলেশন বলে কিছু হয় নাকি? আচ্ছা, যাই হোক, হ্যাঁ হতে পারে, সেটা কেমিস্ট্রির ক্ষেত্রে হতে পারে ইনডাইরেক্ট রিলেশন, কোন একটা বিক্রিয়ার ক্ষেত্রে। আচ্ছা, ইনডাইরেক্ট ইলেকশন বাই দা নেম, এই নাম্বারস এ শুরু হলো, এবার পাগল হয়ে যাবে আর কি। বাই দা মেম্বার্স, কি হবে এটা? বাই দা মেম্বার্স। ইনডাইরেক্ট ইলেকশন বাই দ্য মেম্বার্স, বোঝা যাচ্ছে আশা করছি, অফ ইলেকটোরাল কলেজ স্পেশালি কনস্টিটিউটেড ফর দ্য পারপাস। তাহলে ইউটিতে এই ইলেকটোরাল কলেজ তৈরি করা হয়, সব ইউটিতে নয়। এবারে এখানেও একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? পুরনো এটা পিডিএফ, এখানে কি লেখা আছে? আউট অফ 7 ইউটি, বা অ্যাট প্রেজেন্ট, তখন 7 ছিল, এখন 9টা ইউটি আছে। না, এখন কতগুলো ইউটি আছে মোট? এখন 7টাই আছে তো ইউটি। হ্যাঁ স্যার, মনে হয়। 7টা। জম্মু কাশ্মীর আর লেহ লাদাখ তো আলাদা। কটা ইউটি আছে এখন সুতাপা? হ্যাঁ স্যার, 8টা। 8টা ইউটি আছে, ঠিক আছে। একটা স্যার। হ্যাঁ, তাহলে অ্যাট প্রেজেন্ট এখন 8টা ইউটি আছে। তাহলে এই 8খানা যে ইউটি আছে, এই 8টা ইউটির মধ্যে দুটো নয় কিন্তু 3টেতে রিপ্রেজেন্টেটিভ আছে এখন। কারণ জম্মু কাশ্মীরে নতুন করে আবার লেজিসলেটিভ অ্যাসেম্বলি শুরু হয়েছে, তাই 3 হবে এটা, ঠিক আছে। Only 3 have representative in Rajya Sabha. The population of other 5 from UT are too low to have any representative in Rajya Sabha. তাহলে তিনটেতে কোন কোন তিনটেতে আছে? দিল্লি, পুদুচেরি আর জম্মু কাশ্মীর, তাই তো? এই তিনটেতেই তো আছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। হ্যাঁ, তো এই তিনটে থেকেই রাজ্যসভার রিপ্রেজেন্টেটিভ আছে। পুদুচেরি, দিল্লি আর জে&কে, ঠিক আছে। এই তিনটে থেকেই হচ্ছে আমাদের বর্তমানে রিপ্রেজেন্টেটিভরা এখানে আছে। আচ্ছা, এরপর কি বলছে? নমিনেটেড মেম্বার ইন রাজ্যসভা, রাজ্যসভার নমিনেটেড মেম্বার। দ্য প্রেসিডেন্ট নমিনেটেড 12 মেম্বার to the Rajya Sabha from the people who have special knowledge and, এটা and হবে, who have special knowledge and experience in art, লিটারেচার, সোশ্যাল সার্ভিস, স্পোর্টস, এটসেট্রা। কিচ্ছু হবে না, তিনটে অপশন, তিনটে লিখে রাখবে তোমরা, এত কিছু না লিখে। তিনটের মধ্যে থেকেই হয়, আর্টস, সায়েন্স আর কমার্স, ঠিক আছে। স্পোর্টসটা যেমন আর্টস এর মধ্যে পড়ে, সায়েন্সের মধ্যে পড়ে, সায়েন্সের মধ্যে কিছু আছে, কমার্সের মধ্যে, কমার্স থেকে যেমন বিজয় মালিয়া ছিলেন। বিজয় মালিয়া আবার তোমরা জানো যে কংগ্রেসের টার্মেও ছিল কমার্স থেকে বিজনেসম্যান হিসেবে, আবার বিজেপির টার্মেও ছিল একটা। তারপরে তোমরা দেখবে যে সচিন তেন্ডুলকার ছিলেন স্পোর্টস মানে আর্টস। তারপরে ওই সিনেমা আর্টিস্টরা কিছু থাকেন, তারা সব আর্টস থেকেই থাকেন। আর্টস, কমার্স এন্ড সায়েন্স, ঠিক আছে। আচ্ছা, নেক্সট। বাপরে, এটাই বন্ধ করে। কি বলছে? দে হ্যাভ নট গো থ্রু এনি ইলেকশন প্রসেস, তাহলে এদেরকে কোনো ইলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় না। কাদেরকে? প্রেসিডেন্ট যে 12 জনকে নমিনেট করছে তাদেরকে ইলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় না, তারা ইলেকশনে লড়বে না। যে ইলেকশন, ইনডাইরেক্ট ইলেকশন বললাম সেটা নয়, প্রেসিডেন্ট নমিনেট করলেই তারা সেখানে
সভ্য হয়ে যাবে বা সদস্য হয়ে যাবে। কি বলছে, আমেরিকান সেনেট হ্যাজ নো নমিনেটেড মেম্বার। আমেরিকার সেনেটে কিন্তু কোনো নমিনেটেড মেম্বার নেই। আমেরিকান সেনেটে কোনো নমিনেটেড মেম্বার নেই। আগেই দেখে বুঝতে পেরেছো, 50টা স্টেট, 100 জন সদস্য, প্রত্যেক স্টেট থেকে দুটো, কোনো নমিনেটেড মেম্বার ওখানে নেই। তাহলে এই ছিল রাজ্যসভা। এবার বলো, রাজ্যসভা থেকে কারোর কোনো প্রশ্ন? যতটুকু পড়ালাম আপাতত আপাতত বোঝা গেছে সুতপা? হ্যাঁ স্যার। টুম্পা? হ্যাঁ স্যার। মৌসুমী কি আছে, এসছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এবারে বলি, পার্লামেন্ট করতে গিয়ে অনেক সময় বাড়িতে যখন এই পিডিএফটা লিখবে বা দেখবে, তখন দেখবে কিছু একটা সমস্যা হচ্ছে, বা তখন বুঝেছিলে, ক্লাসে বুঝেছিলে, বোঝনি, তারপরে মনে হচ্ছে আর একটু বুঝলে ভালো হতো। একটু কষ্ট করে ভিডিওটা কেটে কেটেই দেখো, যে জায়গাটা বুঝতে পারবে না সেই জায়গাটা দেখো। আর নতুবা পরের দিন ক্লাসে জিজ্ঞেস করবে অবশ্যই, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের রাজ্যসভার গল্প, মোটামুটি রকম রাজ্যসভার গল্প। তারপরে আমরা আসবো কম্পোজিশন অফ লোকসভা। আমরা লোকসভাতে কি কম্পোজিশন আছে, লোকসভাটা কেমন ভাবে চলে সেটা দেখবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের শুরু হচ্ছে কম্পোজিশন অফ লোকসভা। আচ্ছা, ম্যাক্সিমাম স্ট্রেংথ ইজ ফিক্সড। সবচেয়ে ম্যাক্সিমাম মানে তো ফিক্সড, যে ওর বেশি আমি পারবো না দাদা, ঠিক আছে? তো ম্যাক্সিমাম হচ্ছে আমাদের এখন কত আছে, 552, 552, এটা হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে? তার মধ্যে 530টা হচ্ছে স্টেট থেকে, 552টার আবার ভাগ আছে, কি ভাগ আছে, 530 হচ্ছে স্টেট থেকে, 20টা হচ্ছে ইউটি থেকে, আর দুজন নমিনেটেড মেম্বার থাকতো ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। এটা কমিটি আছে, এটা কমিউনিটি হবে, কমিটিটা কমিউনিটি হবে, ঠিক আছে? নমিনেট বাই প্রেসিডেন্ট, এবং তোমরা জানো এটা অ্যাট প্রেজেন্ট নেই, এটা অ্যাট প্রেজেন্ট নেই, এটা এখন বন্ধ হয়ে গেছে। বোঝা গেল? তাহলে ভাগটা এরকম, 530টা স্টেট থেকে, 20টা ইউটি থেকে, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, এবং দুটো ম্যাক্সিমাম নমিনেটেড ফ্রম বাই দ্য প্রেসিডেন্ট। কাদের মধ্যে থেকে নমিনেটেড? অ্যাংলো ইন্ডিয়ানদের মধ্যে থেকে নমিনেটেড। সেটা তোমাদের অ্যামেন্ডমেন্টেও বলেছি, বা আরো অনেক জায়গায় বলেছি। আচ্ছা, তোমরা একটু বলো দেখি, কততম অ্যামেন্ডমেন্টে এটা চলে গেছে, এই প্রেসিডেন্ট যে? স্যার 104। 104। কত? 2019, ঠিক আছে? তাহলে এখানে আমরা হ্যাঁ লিখে স্যার। রাখবো, রিপিলড বাই 104th Constitutional Amendment Act, স্যার এই যে ম্যাক্সিমাম স্ট্রেংথটা এখানে 552টা বলছে, এখন সেটা 888টা হয়ে গেছে না? না, সেটা করা হবে সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টের পরে, এটা ঠিক করা হয়েছিল কিন্তু এখনো হয়নি, ঠিক আছে? ওটা এখনো চালু হয়নি। ওটা ওই ইস্যুতে, মানে ছোটখাটো রাজ্যগুলো, যদিও পশ্চিমবঙ্গ তার সাথে বিরোধিতা করছে, যে যদি এটা করতে হয় তাহলে জনসংখ্যার ভিত্তিতে এইভাবে করা যাবে না, এই ইস্যুতে এটা এখনো এনাক্ট করা হয়নি। বোঝা গেল? আচ্ছা আচ্ছা। হুম। না, সত্যি তো এটা প্রবলেম, মানে যদি এটা ডবল করে দেওয়া হলো, তো সব স্টেটের আসন বেড়ে গেল, বেড়ে গিয়ে তারপরে দেখা গেল যাদের জনসংখ্যা কম তারা কিছুই পেল না, সমস্যা না? তো সেই জন্য এটা এখনো পর্যন্ত এটা চালু করা হয়নি। আচ্ছা, নেক্সট কি বলছে, অ্যাট প্রেজেন্ট টোটাল 545 মেম্বার্স, বর্তমানে এখন আছে 545 জন মেম্বার, ঠিক আছে? তাদের মধ্যে 530 ফ্রম স্টেট, অ্যাংলো ইন্ডিয়ান এটা নেই, এই অ্যাংলো ইন্ডিয়ানের এই মেম্বারটা এরা নেই, আর ইউটি থেকে এটা করা হয়েছে 15, ইউটিটা বেড়ে গেছে, ইউটিটা বেড়ে হয়েছে 13 ছিল, এটা দুটো এখানে বাড়ানো হয়েছে অ্যাজ পার লাস্ট ভোট, ঠিক আছে? এরপরে আবার যখন লোকসভার ভোটে সার্কুলেশন আসবে তখন চেঞ্জ হতে পারে, যদি তারপরে লোকসভার ভোটে সার্কুলেশন এলো মানে অ্যাংলো ইন্ডিয়ান ফিরে আসবে তা না, ঠিক আছে? তো তাহলে এইরকম ভাবে বর্তমানে রয়েছে 545 জন অ্যাট প্রেজেন্ট। তাহলে এটা আমাদের ম্যাক্সিমাম,
আর এটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট। তাহলে ম্যাক্সিমাম আর অ্যাট প্রেজেন্টের মধ্যে পার্থক্যটা আশা করছি তোমরা বুঝেছো। আচ্ছা, তাহলে পরেরটাতে গেলাম। কি বলছে? রিপ্রেজেন্টেশন অফ স্টেট ইন লোকসভা। স্টেট গুলোতে লোকসভা থেকে কেমন রিপ্রেজেন্টেশন, কিভাবে লোকসভাতে স্টেট গুলো থেকে রিপ্রেজেন্টেশন থাকে বা করা হয়, রিপ্রেজেন্টেটিভ কিভাবে স্টেট গুলো থেকে পাঠানো হয়। ডাইরেক্টলি ইলেক্টেড, এখান থেকে ডাইরেক্টলি ইলেক্টেড হয়, সরাসরি আমরা ভোট দিই। আমরা জেনারেলি লোকসভা এবং বিধানসভাতে সরাসরি ভোট দিতে পারি, তোমরা জানো। এবং তাছাড়া যারা পঞ্চায়েতে বাড়ি পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি। ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল ফ্রম দ্য টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি, এটা টেরিটোরিয়াল হবে, ঠিক আছে? এটা ভুল আছে, এটা টেরিটোরিয়াল হবে। এটা কি ঠিক করতে হবে নাকি লেখার সময় দেখে বুঝবে? এটা টেরিটোরিয়াল হবে, ঠিক আছে, ফ্রম টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি। আচ্ছা, আরো একবার দেখি লাইনটা। ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল ফ্রম দ্য টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিজ ইন দ্য স্টেট। অর্থাৎ এই স্টেটের, যে কোনো একটা স্টেটের মানুষদের থেকে সরাসরি ইলেক্টেড হয়ে আসে, এবং সেটা একটা টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি। টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি মানে এই কনস্টিটিউয়েন্সি গুলো যেখান থেকে ইলেক্টেড হয় তার একটা নির্দিষ্ট সীমা আছে। যেমন আমার বাড়ি জয়নগর লোকসভা কেন্দ্র। এবার জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে মৌসুমীও জয়নগর লোকসভা কেন্দ্র, তাই তো মৌসুমী? যে জয় আছে, জয়ও জয়নগর লোকসভা কেন্দ্র, তাই তো জয়? শোনা যাচ্ছে? না স্যার, যাদবপুর। তোমার যাদবপুর, আচ্ছা। হ্যাঁ, তোমার যাদবপুর। আচ্ছা, মৌসুমী আছো? যাই হোক, সুতপার কোন লোকসভা কেন্দ্র? যাদবপুর স্যার। আচ্ছা, সুতপার যাদবপুর। রোহিতের বোধহয় বনগাঁ না বসিরহাট? স্যার বসিরহাট। বসিরহাট। তাহলে এই সমস্ত যে লোকসভা কেন্দ্র, তাকে একটা টেরিটরি আছে, মানে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে ভাগ আছে। মানে হতে পারে যে সাপোজ এটা জয়নগর লোকসভা কেন্দ্র, ঠিক আছে, এটা জয়নগর লোকসভা কেন্দ্র। জয়নগরের পাশেই যাদবপুর, এটা যাদবপুর। সব টেরিটরি কিন্তু সমান ভাগে ভাগ না, মানে সমস্ত জিওগ্রাফিক্যাল এরিয়া থেকে, মানে সমস্ত মানে এর যদি ৮০ বর্গ কিলোমিটার হয়, ওরও ৮০ বর্গ কিলোমিটার, এরকম ব্যাপার নয়। তারপরে দেখা গেল এটা হচ্ছে রোহিতের বসিরহাট, একসাথে না, দূরের দিকে উত্তর ২৪ পরগনা, দেখা গেলো এইটা রোহিতের বসিরহাট, এত বড় টেরিটরি, ঠিক আছে, এটা হচ্ছে বসিরহাট। তো কনস্টিটিউয়েন্সি গুলো কিন্তু, এই স্টেটের যে টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি গুলো কিন্তু একটা এরকম টেরিটরিতে ভাগ আছে। এবারে পরে আমরা আস্তে আস্তে দেখব যে কেন স্যার কোনোটা ছোট কোনোটা বড় এমন হয়। কারণ অ্যাকচুয়ালি এটা জিওগ্রাফিক্যাল ম্যাপ ধরে হয় না। মানে পশ্চিমবঙ্গের লোকসভা আসন আছে ৪২টা, তাই তো? তার মানে এমন ভাবে নয় যে পশ্চিমবঙ্গের টোটাল ক্ষেত্রফলকে ৪২ দিয়ে ভাগ করে সেখানে ৪২ খানা আসন সমান ভাগে ভাগ হবে, এমনটা নয়। কিসের উপর তাহলে নির্ভর করে এই ৪২ খানা আসন তৈরি হয়? পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যাকে ৪২ দিয়ে ভাগ করবে, এবং তারপরে দেখবো যে কোনটুক এরিয়ায় কত জনসংখ্যা। তার মানে বসিরহাট এত বড় এরিয়াতে যা জনসংখ্যা আছে, যাদবপুরে এইটুকুতেই সেই জনসংখ্যা আছে, ঠিক আছে, জয়নগরে এটুকুতেই সেই জনসংখ্যা আছে। সেই জন্য দেখবে যে আমাদের দক্ষিণ ২৪ পরগনায় যেমন জয়নগর একটা লোকসভা কেন্দ্র, মথুরাপুর একটা লোকসভা কেন্দ্র, ডায়মন্ড হারবার একটা লোকসভা কেন্দ্র, ঠিক আছে, যাদবপুর একটা লোকসভা কেন্দ্র, এই চারটে। সাউথে এই চারটে আছে: যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মথুরাপুর, ঠিক আছে। নর্থে কটা আছে? স্যার বেহালা পশ্চিমও তো আছে স্যার। ওটা লোকসভা না বাবা, ওটা বিধানসভা, ঠিক আছে শুভ, ওটা বিধানসভা। আচ্ছা, আচ্ছা। নর্থে কটা আছে? নর্থে বসিরহাট আছে, বারাসাত আছে, বনগাঁ আছে, আর কিছু আছে?
আর উত্তর দমদম, তাই তো, বা দমদম যেটা বলিস, যেটাতে এখন ওই যে রোহিত শর্মাকে সমালোচনা করেছিল ওই এমপি, তার চারটে। তাহলে দেখো পুরো উত্তর চব্বিশ পরগনা অত বড় এরিয়া চারটে, দক্ষিণ চব্বিশ পরগনা বিশাল বড় এরিয়া চারটে, আবার কলকাতার মতো ছোট্ট জায়গা। ভাবো, এদিকে দমদম এদিকে যাদবপুর, এই দুটো বাদ দিয়ে ওর মধ্যে দুটো উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা, তাই তো। তাহলে কেন ছোট জায়গাটা দুটো কি করে ভাগ করো? ওখানে জনসংখ্যা অনেক বেশি। পশ্চিমবঙ্গের জেলাগুলোর মধ্যে কলকাতার জনঘনত্ব সব থেকে বেশি। আবার মালদার মতো অত বড় ডিস্ট্রিক্টে সেখানে দুটো, একটা উত্তর মালদা একটা দক্ষিণ মালদা, ঠিক আছে। তো এইভাবে আসনগুলো ভাগ হয়। পরের লাইনটা দেখো, আমরা সেটা পড়বো অবশ্যই, পরের বুলেটিনটা দেখো কি বলছে। এই যে ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল ফ্রম দ্য টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিজ ইন দ্য স্টেট, এই টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি গুলো থেকে, স্টেটের টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি থেকে সরাসরি মানুষরা তাদেরকে ভোট দেয়। এবং ইলেক্টেড বাই ইন্ডিয়ান সিটিজেন, কারা ভোট দেবে? ইন্ডিয়ান সিটিজেন হু ইজ অ্যাবভ 18 ইয়ার্স অফ এজ, যাদের 18 বছরের বেশি বয়স, এক্সেপ্ট ডিসকোয়ালিফাইড আন্ডার দ্য প্রভিশন, PROVI হবে এটা, প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন অ্যাজ ল না, এটা অর ল হবে, কনস্টিটিউশন অর ল। তাহলে কি বলছে যে 18 বছরের উপরে সমস্ত ভারতীয়রাই ভোট দিতে পারবে, কিন্তু কারা? যাদেরকে সংবিধান বা আইন দ্বারা ডিসকোয়ালিফাইড করা হয়েছে, যারা ভোট দিতে পারবে না, তারা ভোট দিতে পারবে না। যেমন যারা জেল খাটে, জেলে যাওয়া আসামি, যারা জামিনে মুক্ত হয়নি, জামিন হলে তুমি ভোট দিতে পারবে, কিন্তু জেলে যারা আছে তারা কি ভোট দিতে পারে? জেলে কি একটা করে বুথ তৈরি করে? না, তারা ভোট দিতে পারবে না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইরকম যারা আছে, তারা যাদেরকে ডিসকোয়ালিফাই করা হয়েছে বিভিন্ন ব্যাপারে, তারা বাদে প্রত্যেকেই ভোট দিতে পারে এক্ষেত্রে। ভোটিং এজটা তোমরা জানো, আগেও পড়েছো, ভোটিং এজ রিডিউস টু 18 ইয়ার্স ফ্রম 21 ইয়ার্স। অরিজিনাল কনস্টিটিউশনে ভোটিং এজ ছিল 21 বছর, যেটাকে পরে 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988 এ রাজীব গান্ধীর সময়, মানে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিল সেই সময় এটাকে কমিয়ে 18 বছর করা হয়েছে। তাহলে 21 থেকে এটা 18 করা হয়েছে। পরের প্যারাটা দেখছি, অবশ্যই অ্যামেন্ডমেন্টটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988। পরে কি বলছে? রিপ্রেজেন্টেশন অফ ইউটি ইন লোকসভা। লোকসভাতে, এখানে আমার এক্সট্রা কে ই পড়ে গেছে, লোকসভাতে ইউটি গুলো থেকে কিভাবে রিপ্রেজেন্টেশন হয়, মানে প্রত্যেকটা ইউটি, সেখানেও তো লোকসভার আসন থাকে। কি বলছে? দ্য কনস্টিটিউশন হ্যাজ এম্পাওয়ার্ড দ্য পার্লামেন্ট অন দিস গ্রাউন্ড। কনস্টিটিউশন পার্লামেন্টকে এক্ষেত্রে এম্পাওয়ার করেছে, যে পার্লামেন্ট ঠিক করবে কিভাবে লোকসভা থেকে, কিভাবে লোকসভা থেকে না, ইউটি গুলো থেকে লোকসভাতে রিপ্রেজেন্টেশন করানো যায়। পার্লামেন্টকে যখন কোনো দায়িত্ব দেয়, পার্লামেন্ট যেন একটা লেজিসলেটিভ বডি, মানে আইন প্রণয়ন করার একটা বডি। তাহলে পার্লামেন্টকে কোনো একটা কনস্টিটিউশন দায়িত্ব দিয়েছে, মানে পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে সেই দায়িত্ব পালন করে। পার্লামেন্ট হ্যাজ এনাক্টেড ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট 1965। পার্লামেন্ট 1965 এ ইউনিয়ন টেরিটরি অ্যাক্ট বলে একটা অ্যাক্ট তৈরি করলো, ঠিক আছে, by which the members of Lok Sabha from UTs are also chosen by direct election। এর ফলে কি হলো? ইউটিতেও ডাইরেক্ট ইলেকশনের মাধ্যমেই ইউটির মানুষরাও সরাসরি ভোট দিয়ে তাদের লোকসভার সদস্য নির্বাচন করে। আচ্ছা, নেক্সট, নমিনেটেড মেম্বার্স ইন লোকসভা। লোকসভায় কিছু নমিনেটেড মেম্বার তোমরা জানো ছিল। দ্য প্রেসিডেন্ট ক্যান নমিনেটেড 2 মেম্বার্স ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ইফ দ্য কমিউনিটি ইজ নট অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্ট ইন লোকসভা। যদি সেই কমিউনিটি লোকসভাতে সঠিকভাবে না থাকে, বা মিনিমাম দুটো আসন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে লোকসভাতে না থাকে, তাহলেই প্রেসিডেন্ট দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে কি করতে পারে? নমিনেট করতে পারতো। আবারও বলছি, এই ব্যাপারটা, এই যে ব্যাপারটা আগেও এখানে লিখে দিয়েছি, এই ব্যাপারটা কিন্তু রিপিলড হয়ে গেছে কবে? বাই 104th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কোথায় লিখেছি খুঁজে পাচ্ছি না। বাই 104th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, এটাতে কিন্তু এটা রিপিলড হয়ে গেছে। এই ব্যাপারটা কিন্তু এখন আর নেই।
ঠিক আছে, আবারও লিখলাম রিপিল বাই 104th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। নেক্সট, দিস প্রভিশন ওয়াজ টু বি অপারেট, এটা অপারেট, ঠিক আছে, এটা ও করে দিলেই হয়ে যাবে, till 1960, but it has been extended time and again, lastly in 2009 by, এটা হবে না, এটা বন্ধ করে দাও, এটা লাস্ট কবে এক্সটেন্ড করা হয়েছিল সেটার কথা বলা হয়েছে, এই লাইনটা তোমাদের জন্য এখন অ্যাপ্লিকেবল নয়। হ্যাঁ, তাহলে এটা 1960 পর্যন্ত করা হয়েছিল। কেন করা হয়েছিল অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য আলাদা? কারণ ভারতবর্ষ যখন স্বাধীন হয়ে যায় সেই সময় 200 বছর তো ইংরেজরা ভারতবর্ষে রাজত্ব করেছে। সেই সময় ভারতবর্ষের সাথে ভারতীয়দের সাথে ব্রিটেনের মানুষদের বা ইউরোপের মানুষদের, বিশেষ করে ব্রিটেনের মানুষদের, ইউরোপের থেকেও বেশি ব্রিটেনের মানুষদের একটা বৈবাহিক সম্পর্ক। 200 বছর একটা জাতি অন্য জায়গায় যদি থাকে তাহলে সেখানে তো সে তার পরবর্তী জেনারেশন শুরু করতেই পারে। তো সেখানে কি হয়েছে যে প্রচুর ইংরেজ মহিলারা তারা ভারতীয়দের বিয়ে করেছে, ভারতীয় পুরুষকে বিয়ে করেছে, আর প্রচুর ইংরেজ পুরুষ বা ইংলিশ ম্যান তারা ইন্ডিয়ান ওম্যানকে বিয়ে করেছেন এবং তাদের সন্তান সন্ততি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, ভারতবর্ষে থাকছে এবং ভারতবর্ষে বড় হচ্ছে। তাহলে এই একটা কমিউনিটি নতুন করে ভারতবর্ষে কমিউনিটির অভাব নেই। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, তারপরে আবার হিন্দুদের 1000-10 ভাগ, মুসলিমদের 3-4টে ভাগ, এদের বৌদ্ধদের ভাগ, জৈনদের ভাগ, এসব তো রয়েছেই, বৌদ্ধদের মধ্যে ভাগ, এসব রয়েছে। তার মধ্যে আবার একটা নতুন কমিউনিটি তৈরি হলো যে যাদের বাবা অথবা মায়ের মধ্যে কেউ একজন ইংল্যান্ডের আর অন্যজন ভারতীয়, কিন্তু তাদের সন্তান ভারতবর্ষেই বড় হচ্ছে। মনে করো লাগান সিনেমাটা প্রায় প্রত্যেকেই দেখেছো আশা করছি, আমির খানের। তো লাগানের যে ভুবন অর্থাৎ আমির খান, সে যদি ওই ইংরেজ ম্যাডামটাকে বিয়ে করতো এবং তারপর তাদের সন্তান যদি ভারতবর্ষে আবার ক্রিকেট খেলতো, ঠিক আছে, ভারতবর্ষের ক্যাপ্টেন হলো লাগানার সেই ভুবন এবং ইংরেজ ম্যাডামের সন্তান, ইন ফিউচার ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হয়ে দেখা গেল বিশ্বকাপ জিতছে, তাহলে সেই ব্যক্তিকে আমি কি বলবো? অ্যাংলো ইন্ডিয়ান। তাহলে এইরকম একটা অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ভারতবর্ষে জন্ম নিল। সমস্যা কোথায় হলো? এই কমিউনিটি স্বাধীনতার পরে তারা কিন্তু বেশ ভয়ে থাকলো। তারা ভাবলো যে অনেক কষ্ট করে ইংরেজদেরকে আমরা এদেশ থেকে তাড়িয়েছি, তারপর ইংরেজদের সন্তান বা কোন রকম ভাবে ইংরেজের সন্তান বলে যদি আমাদেরকে কমিউনিটি, ভারতবর্ষের সমস্ত কমিউনিটি আমাদেরকে ব্লক করে দেয়, যদি আমাদেরকে মানে সমাজে মিশতে না দেয় বা আমাদের যদি আক্রমণ নেমে আসে, তাহলে তো একটা সমস্যার ব্যাপার। এটা নিয়েও ভাবলো আমাদের তৎকালীন যে গণপরিষদ, তাই তারা বলেছিল যে দুজন করে অ্যাংলো ইন্ডিয়ানকে কিন্তু রিপ্রেজেন্টেশন হিসেবে রাখতে হবে। কে পারে সেটা? সেটা পারে প্রেসিডেন্ট রাখতে, যদি অ্যাংলো ইন্ডিয়ান পার্লামেন্টের মধ্যে কম থাকে। দেখা গেল যে বিজেপি থেকে বা কংগ্রেস থেকে বা সিপিএম থেকে দুটো কেন 20টা বা 25টা 30টা অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার অলরেডি কোনো একটা রাজনৈতিক দল থেকে জিতে পার্লামেন্টে আছে, তাহলে কিন্তু প্রেসিডেন্ট ওটা রাখবে না। যদি দেখে যে অ্যাংলো ইন্ডিয়ান কেউ নেই তাহলে ওটা রাখবে। এবং তখন কি ভাবা হলো, তখন তাহলে অ্যাংলো ইন্ডিয়ানের মূল যে সিস্টেম বা অ্যাংলো ইন্ডিয়ান কাদের বলবো? আক্ষরিক অর্থে অ্যাংলো ইন্ডিয়ান বলতে বোঝাচ্ছে ভারতীয় বাবা অথবা মা এবং ব্রিটেনের বাবা অথবা মা, তাদের সন্তান এরা যদি ভারতবর্ষে বাস করে তারা হচ্ছে প্রকৃত অর্থে আক্ষরিক অর্থে অ্যাংলো ইন্ডিয়ান। কিন্তু সংবিধানের প্রণেতারা ভাবলো যে শুধু তো ব্রিটেন না, ফরাসিরাও ভারতবর্ষে ছিল বহু বছর। চন্দননগরে তো স্বাধীনতার পরেও ফরাসি রাজ ছিল। পর্তুগালের অংশ হিসেবে গোয়াতে তো এখন সব পর্তুগিজই পাবে। তাহলে শুধু ব্রিটেন না করে সংবিধানে এটা নিয়ম করা হলো যে ইউরোপ ইন্ডিয়া প্লাস ইউরোপ, অর্থাৎ ইউরোপিয়ান বাবা অথবা মা এবং ভারতীয় বাবা অথবা মা, এদের সন্তানরা যদি ভারতবর্ষে বসবাস করে তাহলে তাদেরকে অ্যাংলো ইন্ডিয়ান বলবো। তাহলে আক্ষরিক অর্থে কিন্তু ভারতবর্ষের সাথে ইংল্যান্ড, কিন্তু আমরা সংবিধানে কি পেলাম? ভারতবর্ষের সাথে ইউরোপ।
কারণ সংবিধানের প্রণেতারা দেখলো যে ভারতবর্ষে শুধু ইংল্যান্ডের মানুষ আছে তা নয়, ইউরোপ থেকেও সে ভাস্কো ডা গামা পর্তুগিজ থেকে বহু বছর আগে এসেছিল, 1498, তাই তো এখনো পর্তুগিজরা আছে গোয়াতে। এবারে এইভাবে চলছিল, কি বলছে, এইভাবে 10 বছর রেখেছিল, ভেবেছিল 10টা বছর এরকম যদি থেকে যায়, 10টা বছর থাকলে তারপরে আর সমস্যা হবে না, তারপর 10টা বছর পরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু একের পর এক এটাকে বাড়তে থাকলো। 1960 থেকে করে দিল 1970, 1970 থেকে 1980, 1980 থেকে 1990, এইভাবে এটা বেড়ে 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 বেড়েই যাচ্ছে আর কি। 1990 থেকে 2000, 2000 থেকে 2010, প্রত্যেক 10 বছর অন্তর এটা বাড়ছে, 2010 থেকে 2020। এরপর 2019 সাল যখন এলো, তখন কিন্তু এটাকে আর বাড়ানো হলো না, ওই 104th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তখন কিন্তু এটাকে আর বাড়ানো হলো না। তখন সরকার দেখলো এটা একটা সরকারের ভালো নীতি, ঠিক আছে, সরকার বলল যে স্বাধীনতার এত বছর হয়ে গেছে, 1950 আর 2020, 70 বছর, এই 70 বছরে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিরা, তারা আর অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি নেই, তারা তাদের পরের জেনারেশনের, নিশ্চয়ই এমনটা হয় না যে অ্যাংলো ইন্ডিয়ান, তারা অ্যাংলো ইন্ডিয়ানকেই বিয়ে করবে, পরবর্তী জেনারেশন আবার অ্যাংলো ইন্ডিয়ান তৈরি হবে, এমনটা তো নয়। তাহলে অ্যাংলো ইন্ডিয়ান যদি অ্যাংলো ইন্ডিয়ানকেই বিয়ে করে, পরবর্তী জেনারেশন কিন্তু ইন্ডিয়ানই বলবো, কারণ তাদের বাবাও ইন্ডিয়ান, মাও ইন্ডিয়ান। তো সুতরাং অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ভারতবর্ষে আর সেইভাবে এক্সিস্ট করে না, বা অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি যদিও এক্সিস্ট করে সেখানে তাদের প্রচন্ড সমস্যা হচ্ছে বা সমস্যা হতে পারে, এরকম কোনো কেস কিন্তু সামনে আসা উচিত নয় বা আসে না। যার জন্য 2019 সালে গিয়ে কিন্তু এটাকে আর এক্সটেন্ড করা হলো না। তাহলে এই প্রভিশন অরিজিনাল কনস্টিটিউশনে ছিল 10 বছর, দেখো সেটাই বলছে, দিস প্রভিশন ওয়াজ টু অপারেট টিল 1960 বাট হ্যাজ বিন এক্সটেন্ডেড টাইম অ্যান্ড এগেন, 10 10 10 10 করে 2020 পর্যন্ত বাড়ানো হয়েছিল। ক্লিয়ার? অ্যাংলো ইন্ডিয়ান ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর কি বলছে, সিস্টেম অফ ইলেকশন অফ লোকসভা, এই একটু আগে যেটা বলছিলাম, ইচ স্টেট ইজ ডিভাইডেড ইনটু টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিস, প্রত্যেকটা স্টেট টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিতে ডিভাইডেড থাকে, যেমন পশ্চিমবঙ্গ 42খানা টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিতে ডিভাইডেড আছে। ফর দিস, ফ্রম হবে না, এটা ফর হবে, এটাকে কেটে দিও, ফর দিস, FOR, এটাও ভুল আছে, for this there are two provision in our constitution, এটার জন্য আমাদের সংবিধানে দুটো প্রভিশন বা দুটো নিয়ম আছে। কি বলছে, the ratio between the number of seats and the population of the state is same for all state, এটাও from না, এটাও for হবে, is same for all state, ঠিক আছে। রেশিও বিটুইন দ্য নাম্বার অফ সিটস অ্যান্ড পপুলেশন অফ স্টেট ইজ সেম ফর অল স্টেট, দেখা গেল যে ভারত পশ্চিমবঙ্গে 42টা আসন এবং মোট জনসংখ্যা হচ্ছে ওই, আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নিলাম যে 8,40,00,000, তাহলে 8,40,00,000 জন্য 42টা আসন, তাই তো। তাহলে কোনো একটা রাজ্যে যদি 4,20,00,000 জনসংখ্যা হয়, তাহলে তার আসন সংখ্যা কত হবে? 24 24 হবে, কারণ 42-এর অর্ধেক তো 24 নয়, 21 21 21 21 21, মানে রেশিওটা সিটের সাথে পপুলেশনের রেশিও প্রত্যেকটা স্টেটে সমান থাকবে। এবারে দেখা গেল কোনো একটা রাজ্যে জনসংখ্যা 12,60,00,000, তাহলে সেই রাজ্যের আসন সংখ্যা কত হবে? কত হবে বলো? 12,60,00,000। তবে এই লাইনটা আরেকবার বলবেন? কোন লাইনটা বললো বলো? সে তাহলে হবে 63 তাহলে হবে 63, মানে 42 প্লাস আরো 21, তাই তো। কোন লাইনটা শুভ বলো? Is the ratio between the number of seats and population of the state is same for all সেম সেম states. অল স্টেট। আচ্ছা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে
42, তাই তো? আসন, সিট, রেশিও লেখার হ্যাঁ জন্য স্যার। মাঝে আমরা এরকম দুটো ডট দিই। আমরা ভাবলাম ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যা 420, বা এটা ধরে নিলাম যে 4,20,00,000 বা 420। তাহলে রেশিওটা কত হচ্ছে? 1:, কত হবে? কত হবে? 10 10 1:10। 1:10। 1:10 তো? আচ্ছা, এবারে দেখা গেল যে কোনো একটা রাজ্য হ্যাঁ স্যার। বিহার, কোনো একটা রাজ্য বিহার, তাহলে বিহারে জনসংখ্যা হচ্ছে 300, তাহলে আসন সংখ্যা কত হবে? 1:10 যদি করি তাহলে এখানে আসন 3টে। সংখ্যা এখানে আসন সংখ্যা হবে 30, তাই তো? তার মানে রেশিও কিন্তু দেখো, আসন ভ্যারি করছে জনসংখ্যার জন্য, কিন্তু রেশিও প্রত্যেকের সেম থাকবে, এটাই বলেছে। এবার লাইনটা আরো একবার পড়ো। রেশিও বিটুইন দ্য নাম্বার অফ সিটস, মানে এই নাম্বার অফ সিটস, এটা নাম্বার অফ সিটস, এটা নাম্বার অফ সিটস, অ্যান্ড পপুলেশন অফ দ্য স্টেট ইজ সেম ফর অল স্টেট, এবং পপুলেশন অফ স্টেট এবং হ্যাঁ স্যার, নাম্বার অফ বুঝতে সিটের পেরেছি। যে রেশিও, সেটা সমস্ত রাজ্যের জন্য সমান হবে। বোঝা গেল? অর্থাৎ ইউপিতে যদি 80টা সিট হয়, তার মানে বুঝবে তার জনসংখ্যা 800। বোঝা গেল শুভ? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে পরেরটা, এটা প্রথম আমাদের কাজ কি, যে প্রত্যেকটা স্টেটে তাদের জনসংখ্যার সাথে রেশিও যেন প্রত্যেকটা স্টেটের সমান হয়, জনসংখ্যার সাথে আসনের রেশিও। এরপর বলছে ইচ স্টেট ইজ ডিভাইডেড ইনটু টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিস, প্রত্যেকটা স্টেট টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সিতে ডিভাইডেড থাকবে, ইন সাচ ম্যানার দ্যাট দ্য রেশিও বিটুইন পপুলেশন অফ ইচ কনস্টিটিউয়েন্সি and the number of seats is allotted to the state is same throughout the state, অর্থাৎ এমন ভাবে তাদের কনস্টিটিউয়েন্সির মধ্যে ভাগ করতে হবে যে পপুলেশন যেন প্রত্যেকের সমান থাকে। অর্থাৎ 1:10 তো আমাদের পপুলেশন, মানে রেশিও আর আসন 1:10, তার মানে আমরা প্রত্যেক 10 জনের জন্য একটা করে ভাবলাম এটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ, ঠিক আছে? এবারে 42টা আসন, আমি হাইপোথেটিক্যালি এইটুকুর মধ্যে 42 খানা ভাগ করা আমার পক্ষে সম্ভব নয়, তাই হাইপোথেটিক্যালি ভাবো এটা একটা আসন, এইটুকু জায়গা, তার মানে কি বুঝবে, এইটুকু জায়গাতে 10 জন আছে। দেখো রেশিওটা দেখো, 1:10 ছিল না? আবার ভাবলাম যে পরবর্তী আসনটা এত বড়, তার মানে এখানে ভাববো যে এত বড় জায়গা জুড়ে 10 জন আছে, তাই এটা একটা আসন। একটু আগে যে গল্প করছিলাম, আবার ভাবলাম যে আর একটা আসন আছে একটু ছোট, এতটা, তার মানে এইটুকু জায়গাতেও 10 জন বাস করে। আবার দেখলাম যে আর একটা আসন আছে এর থেকেও ছোট, তাহলে এটাতেও বুঝে নেবো যে 10 জন এখানে আছে, ঠিক আছে? আবার এটা এত বড়, এখানেও 10 জন। বলছে এই যে আসন সংখ্যা, এবার লাইনটা আরেকবার পড়ো, ইচ স্টেট ইজ ডিভাইডেড ইনটু টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি, প্রত্যেকটা স্টেট তাহলে টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি ডিভাইডেড হচ্ছে, এগুলো এক একটা টেরিটরি, তাই তো? ইন সাচ ম্যানার, এই ধরনের, এইভাবে, দ্যাট রেশিও বিটুইন পপুলেশন অফ ইচ কনস্টিটিউয়েন্সি, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির পপুলেশন এন্ড দ্য নাম্বার অফ সিটস অ্যালটেড টু দ্য স্টেট, এবং এই স্টেটে যে নাম্বার অ্যালট করা হয়েছে সেম থ্রু আউট দ্য স্টেট, অর্থাৎ সেই একই কথা বলছে 1:10, এই যে রেশিও আছে, এই রেশিওতে যেন আবার এটাকে ভাগ করা হয়। এর ফলে কি হবে? এর ফলে দেখা গেল এটা বিহার, পাশেরটা বিহার, বিহারে দেখা গেল যে এখানে এমন একটা আসন সংখ্যা আছে এত বড়, তার এখানে 42টা, এখানে 30টা, কিন্তু এখানে এই দেখা গেল এখানেও বুঝবো যে এখানেও কিন্তু 10টা, কারণ 1:10 তো সব জায়গায়, এখানেও 10টা, এখানেও 10টা। তার মানে আমরা এটা বুঝতে পারি যে পশ্চিমবঙ্গের যাদবপুর কনস্টিটিউয়েন্সির জনসংখ্যা আর ইউপির রায়বরেলির জনসংখ্যা অলমোস্ট সেম, তাই তো? রেশিও এক হলে তাহলে প্রত্যেকটা সারা ভারতবর্ষের যেখানেই লোকসভা হোক না কেন, প্রত্যেকটা লোকসভার ভোটারের সংখ্যা তো সমানই হবে, তাই না? কি বোঝাতে পারলাম কেন প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা লোকসভা ভোটারের সংখ্যা সমান হবে? সুতপা? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। এইভাবেই এটাকে ভাগ করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, রিঅ্যাডজাস্টমেন্টটা একটু টাফ ভাবে বুঝতে হবে, আজকে অনেকটা গেছে মাথায়, আমি চাইছি আজকে এই পর্যন্তই থাক। এটা ভালো করে খাতায় লেখো, পার্লামেন্ট খুব টাফ একটা চ্যাপ্টার, আবার টাফ নয়,
কিন্তু তুমি যদি বোঝো ঠিকঠাক ভাবে তৈরি করতে পারো তাহলে হবে। আবারও বলছি, অন্য সাবজেক্টে ফাঁকি মেরেছো, অন্য চ্যাপ্টারে ফাঁকি মেরেছো, কিন্তু এই পার্লামেন্ট চ্যাপ্টারটা কিন্তু ভাই ভালো করে করতে হবে। এই পিডিএফটা যখন গ্রুপে পাঠাবো, একদম এই এডিটেড পিডিএফটা দেখে দেখে পারলে পাশে নিজের মতো করে উদাহরণ লিখে লিখে, যেভাবে আমি করাচ্ছি সেভাবে, বা তো আরো বেটার কিছু রকম ভাবে তুমি নিজের মনে রাখার মতো লিখে লিখে খাতাতে নোটটা তৈরি করবে। বোঝা গেল? নতুবা কিন্তু মাথাতে থাকবে না। তাহলে আজকে আমরা এই রাজ্যসভা আর লোকসভা দুটো কমপ্লিট করলাম। এরপর রিঅ্যাডজাস্টমেন্ট আছে। ঠিক আছে, রিঅ্যাডজাস্টমেন্ট মানে প্রত্যেকটা সেন্সাসের পরে জনসংখ্যা বাড়বে, কারুর কারুর কমবে, তাহলে কারুর আসন বেড়ে যাবে, কারুর আসন কমে যাবে, এই ব্যাপারগুলো আসবো। দেখো, তারপর আছে রিজার্ভেশন অফ সিটস আছে, এসসি এসটি রিজার্ভেশন কেমন হবে। ঠিক আছে, তারপর ডিউরেশন অফ হাউস, অনেক কিছুই আছে। তো আজকে এই একটা অধ্যায় মোটামুটি প্রথম এটা শেষ হলো, এই পর্যন্ত আজকে থাকলো। ঠিক আছে, পরের দিন আমরা এরপর থেকে শুরু করবো। চলো আজকে এই পর্যন্তই, গুড নাইট।